তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের 3 এবং 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা কৌটিল্যের অর্থশাস্ত্রে মণ্ডল তত্ত্ব বর্ণনা করো। এভাবেও প্রশ্নটি আসতে পারে। তোমরা উত্তরটা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের আলোচনা করে দিচ্ছি। এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। এই কৌটিল্যের অর্থশাস্ত্রের যে মণ্ডল তত্ত্ব, এই মণ্ডল তত্ত্বের বিষয় কিন্তু অত্যন্ত জটিল। আমি যতটা সম্ভব তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সহজ সরলভাবে। তোমরা অল্প অল্পভাবে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো বিষয়টা। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দেখে নাও এবং ভালোভাবে বুঝে নাও। উত্তর: কোনো পরাক্রান্ত বা বিজয়ী বা জয়ী রাজা রাজ্য শাসন তথা প্রশাসন পরিচালনার সময় পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে কীরূপ সম্পর্ক স্থাপন করবেন, তার ব্যাখ্যা বা আন্তঃরাষ্ট্র সম্পর্ক বিষয়ে গৃহীত পদক্ষেপ সংক্রান্ত আলোচনায় অর্থশাস্ত্রী মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। কোনো বিজয়ী রাজা কীভাবে শাসন কার্য পরিচালনা করবেন এবং সেই রাজ্যের যে আশেপাশে যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে বা রাজ্যগুলোর সাথে কীরূপ সম্পর্ক স্থাপন করবেন তার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন কৌটিল্য তার মণ্ডল তত্ত্বে। এই অর্থশাস্ত্রের মণ্ডল তত্ত্ব কিন্তু, তাই বলছি, একটু ভীষণই জটিল, তোমাদের ক্ষেত্রে লাগবে, তাই অল্প অল্পভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো। এই মণ্ডল তত্ত্বের ধারণাটা ভালোভাবে বুঝতে আমি সাহায্য করছি। এই মণ্ডল তত্ত্ব কি 12 জন রাজাকে নিয়ে গড়ে ওঠায় এটিকে দ্বাদশ মণ্ডল বা রাজমণ্ডল বলা হয়। এই মণ্ডল তত্ত্ব কি 12 জন রাজাকে নিয়ে গঠিত। এই 12 জন রাজাকে নিয়ে গড়ে ওঠায় একে দ্বাদশ মণ্ডল বলা হচ্ছে বা রাজমণ্ডলও বলা হচ্ছে, যেহেতু 12 জন রাজার কথা এখানে বলা হয়েছে। কৌটিল্য সম্মুখবর্তী 5 জন রাজাকে বলেছেন। কি বলেছেন? অরি, মিত্র, অরিমিত্র, মিত্রমিত্র এবং অরিমিত্র। এই 5 জন রাজাকে অরি মানে কি শত্রু বা ইনিমি, মিত্র মানে বন্ধু, আর অরিমিত্র মানে শত্রুর বন্ধু, মানে শত্রু রাজার যে বন্ধু রাজা। আবার মিত্র মানে বন্ধু বা জয়ী রাজার যে বন্ধু তার আবার বন্ধু রাজা, তার মানে বন্ধুর মিত্র মানে দুটো বন্ধু হলো। এবং অরিমিত্র মানে কি, যে শত্রুর বন্ধুর আবার বন্ধু, মানে শত্রুর বন্ধু যে রাজা এবং তার যে আবার রাজা বন্ধু, তার সে হলো অরিমিত্র। এর পরবর্তী তোমরা কি অরি সম্পর্কে ধারণাটা বুঝে নাও। বিজিগীষু রাজার রাজ্যের সামনের ভাগে শেষ প্রান্তে রাজা হলেন অরি বা শত্রু বা ইনিমে। বিজিগীষু বা জয়ী রাজা সেই রাজ্যের সামনের ভাগে, মানে সামনের ভাগের কি শেষ প্রান্তের রাজা, সামনের ভাগের যে শেষ প্রান্তে যে রাজ্যটা অবস্থিত সেই রাজ্যের রাজা কি শত্রু বা অরি, সেই রাজ্যের রাজার বা শত্রু হলেন বিজিগীষু রাজার শত্রু। সেই রাজ্যের রাজা কি জয়ী রাজার শত্রু। সেই জয়ী রাজার শত্রু কি অতীতকালে কি বলা আছে, অতীতকালে অরি রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ বেশি হতো। অতীতকালে কি বা প্রাচীনকালে এই অরি বা যে বিজয়ী রাজার যে জয়ী রাজা পরাক্রমশালী রাজা তার সাথেই কিন্তু যে শত্রু রাজা তার সাথেই বেশি যুদ্ধ হতো, তার সাথেই যুদ্ধ হওয়াটা বেশি স্বাভাবিক, কারণ সে শত্রু রাজা। এরপর দ্বিতীয়ত মিত্রের বিষয়টি বুঝে নাও। মিত্র রাজাকে অরি রাজ্যের, অরি মানে কি শত্রু, আবারও বলছি অরি মানে শত্রু। এই অরি রাজ্যের সামনের ভাগে অবস্থিত রাজ্যের রাজাই ছিলেন মিত্র। এই রাজ্যের কি রাজাই ছিলেন মিত্র বা বন্ধু। এই রাজা ছিলেন বিজিগীষু রাজার মিত্র ও অরির শত্রু। এই রাজ্যের রাজা কে ছিলেন? এই রাজ্যের রাজা হলেন
জয়ী বা বিজয়ী রাজার পরাক্রমশালী রাজার কি বন্ধু, কিন্তু অরি বা শত্রু হচ্ছে কার শত্রু? অরি বা অরির শত্রু। অরি মানে কি? যে শত্রুর আবার শত্রু। এই মিত্র হচ্ছে কি অরির শত্রু, মানে শত্রুর শত্রু। এরপর 3 নম্বরটা বুঝে নাও। 3 নম্বর হচ্ছে অরিমিত্র। অরিমিত্র, এই অরিমিত্র কাকে বলছে? কৌটিল্য অরিমিত্র বলতে বুঝিয়েছেন মিত্র রাজার রাজ্যের সামনের দিকে অবস্থিত রাজ্যটির রাজা হলেন অরিমিত্র। মিত্র রাজা মানে যেটা জয়ী রাজার যে মিত্র, মানে বন্ধু রাজ্য, সেই বন্ধু রাজার সামনের দিকে অবস্থিত যে রাজ্যটি, সেই রাজ্যের রাজা কি? অরিমিত্র, মানে শত্রুর বন্ধু। ইনি হলেন শত্রুর মিত্র, যে কথাটা এক্ষুনি বললাম। এর পরবর্তী 4 নম্বর রাজার কথা বলেছেন মিত্রমিত্র। অরিমিত্র রাজ্যের সীমান্তবর্তী রাজা হলেন মিত্রমিত্র, মানে বন্ধুর বন্ধু। বন্ধু রাজার আবার যে বন্ধুর রাজা, মানে যার সাথে সম্পর্ক ভালো, সেই পার্শ্ববর্তী রাজ্যার কথা বলা হয়েছে, সেই রাজ্যের রাজার কথা কিন্তু বলা হয়েছে। সেই রাজ্যের রাজা কি? মিত্রমিত্র। ইনি মিত্র রাজার মিত্র, অর্থাৎ স্বাভাবিক বন্ধু। ইনি কি? মিত্র রাজার, বন্ধু রাজার বন্ধু। এই মিত্রমিত্র হলেন বন্ধু রাজার বন্ধু, বন্ধু রাজার বন্ধু অর্থাৎ স্বাভাবিক বন্ধু। ইনি কি? মিত্র রাজার মিত্র, মানে এটি হচ্ছে বিজিগীষু রাজার মিত্র, যে সেই রাজার সঙ্গে ভালো সম্পর্ক যে রাজার, সেই রাজা হচ্ছে মিত্রমিত্র, অর্থাৎ স্বাভাবিক বন্ধু। এর পরবর্তী পয়েন্টটা বুঝে নাও। এর পরবর্তী হচ্ছে অরিমিত্রমিত্র। এই অরিমিত্রমিত্র রাজার কথা কি বলিয়েছেন? কৌটিল্য তার অর্থশাস্ত্রে মণ্ডল তত্ত্বে কী বলেছেন, কি ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন অরিমিত্রমিত্র প্রসঙ্গে, তোমরা তা বুঝে নাও। এই মিত্রমিত্র রাজার সীমান্তবর্তী রাজা হলেন অরিমিত্রমিত্র। মিত্রমিত্র রাজার সীমান্তবর্তী রাজা, মানে মিত্রমিত্র যে রাজা হচ্ছে বিজয়ী রাজা বা জয়ী রাজার বন্ধুর যে রাজা, সে রাজার যে সামনের যে রাজ্যটি অবস্থিত, যে সীমান্তবর্তী যে রাজ্যটি, মানে পেছনের বা পশ্চাৎভাগে যে রাজ্যটি অবস্থিত, সেই রাজ্যের সাথে সম্পর্ক খারাপ। কি? জয়ী রাজার বন্ধুর সম্পর্ক খারাপ। সেই সম্পর্ক খারাপ হচ্ছে অরিমিত্রমিত্র, অর্থাৎ অরি মানে শত্রু, তাহলে কি? শত্রুর বন্ধুর বন্ধু। শত্রুর কি? বন্ধুর বন্ধু। ইনি অরিমিত্রের স্বাভাবিক বন্ধু, যেটা বললাম। ইনি বিজয়ীষু রাজা, ইনি অরিমিত্রের স্বাভাবিক বন্ধু। কিন্তু বিজিগীষু রাজা এবং মিত্রের শত্রু বা অরি, ইনি কিন্তু বিজিগীষু বা জয়ী রাজার শত্রু। আবার জয়ী রাজার যে বন্ধু রাজা, মানে যে পার্শ্ববর্তী যে রাজা বন্ধু, সেই বন্ধু রাজ্যের কিন্তু সাথে সম্পর্ক খারাপ অরিমিত্রমিত্র রাজার, অর্থাৎ এও কিন্তু জয়ী রাজার সাথেও সম্পর্ক খারাপ, অর্থাৎ জয়ী রাজারও শত্রু। আবার জয়ী রাজার যে বন্ধু রাজা, সেই বন্ধু রাজার সাথেও সম্পর্ক খারাপ, অর্থাৎ বন্ধু রাজারও এই অরিমিত্রমিত্র কিন্তু শত্রু বা অরি। এছাড়া অর্থশাস্ত্রে বিজিগীষু রাজার পশ্চাৎভাগের যে 4 জন রাজার কথা বলা হয়েছে, তারা হলেন, অর্থাৎ আরও মণ্ডলতত্ত্বে আরও 4 জন রাজার কথা বলেছেন। এই পশ্চাৎভাগে বা পেছনের যে 4 জন রাজা কথা বলেছেন কৌটিল্য, সে সম্পর্কে তোমরা বুঝে নাও। প্রথমত পার্শ্বীগ্রাহ। এই পার্শ্বী শব্দের অর্থ হলো পশ্চাৎভূমি। পার্শ্বী শব্দের অর্থ কি? পার্শ্বী শব্দের অর্থ কি? পশ্চাৎভূমি। বিজিগীষু রাজার ঠিক পশ্চাৎ প্রান্তে, বিজিগীষু রাজা কি? জয়ী রাজা, পরাক্রমশালী রাজা বা পরাক্রমী রাজার ঠিক পেছনের দিকে যে রাজ্য অবস্থিত, সেই রাজা হলেন কি? পার্শ্বীগ্রাহ। ইনি বিজিগীষু রাজার শত্রু বা অরি, অর্থাৎ বিজিগীষু রাজার যে পেছনের রাজ্যটা অবস্থিত, সেই রাজ্যের রাজা কিন্তু জয়ী রাজার শত্রু। এই জয়ী রাজা বা বিজয়ী রাজার শত্রু। এরপর দ্বিতীয়ত আক্রন্দ। এই দ্বিতীয়ত আক্রন্দ রাজাকে পার্শ্বীগ্রাহ রাজ্যের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আক্রন্দ। প্রথমে বিজিগীষু বা জয়ী রাজা, জয়ী রাজ্যের রাজার পরে কি? পরে পার্শ্বীগ্রাহ। এই পার্শ্বীগ্রাহের পরে আবার কি? আক্রন্দ রাজা। আক্রন্দ রাজা কি? এই পার্শ্বীগ্রাহের শত্রু। পার্শ্বীগ্রাহের কারণ পেছনে অবস্থিত যে রাজ্য পেছনে অবস্থিত পার্শ্বীগ্রাহে, সে রাজ্য কি?
আক্রান্ত আবার শত্রু। সে রাজ্যের রাজাকে কৌটিল্য আক্রান্ত বলছে। এই আক্রান্ত হচ্ছে পারশিগ্রাহের শত্রু। ইনি পারশিগ্রাহের স্বাভাবিক শত্রু এবং বিজিগীষুর একান্ত স্বাভাবিক মিত্র। কিন্তু বিজিগীষুর আবার স্বাভাবিক বন্ধু। বিজিগীষুর স্বাভাবিক বন্ধু, কিন্তু পারশিগ্রাহের কিন্তু স্বাভাবিক বন্ধু নয়, পারশিগ্রাহের কিন্তু স্বাভাবিক শত্রু। এর পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ পারশিগ্রাহাসার। এই পয়েন্টটা বুঝে নাও। পারশিগ্রাহাসার কি? আক্রান্তের ঠিক পশ্চাৎবর্তী, আক্রান্তের আবার পেছনের যে রাজা অবস্থিত, যে রাজ্যের রাজা অবস্থিত, সেই রাজ্যের রাজা হলেন পারশিগ্রাহাসার। সেই রাজ্যের রাজাকে কি কৌটিল্য পারশিগ্রাহাসার বলেছেন। ইনি আক্রান্ত এবং বিজিগীষুর স্বাভাবিক শত্রু। ইনি আক্রান্ত এবং কি বিজিগীষু, ইনি আক্রান্ত এবং বিজিগীষু বা জয়ী বা বিজয়ী বা পরাক্রমী বা পরাক্রমশালী রাজার কি স্বাভাবিক শত্রু। কিন্তু পারশিগ্রাহাসার কি? পারশিগ্রাহের স্বাভাবিক মিত্র। পারশিগ্রাহের স্বাভাবিক কিন্তু মিত্র। আক্রান্ত কি? বিজিগীষুর স্বাভাবিক বন্ধু। আক্রান্ত হচ্ছে বিজিগীষুর স্বাভাবিক বন্ধু, কিন্তু পারশিগ্রাহাসার বা পারশিগ্রাহ কিন্তু বিজিগীষুর শত্রু। এটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আবার আক্রান্তসার কি? এই পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ যে 4 নম্বর পয়েন্ট আক্রান্তসার। এই আক্রান্তসার পারশিগ্রাহের ঠিক পশ্চাৎবর্তী রাজা হলেন আক্রান্তসার। ইনি বিজিগীষু ও আক্রান্তের মিত্র, কিন্তু পারশিগ্রাহ ও পারশিগ্রাহাসারের স্বাভাবিক শত্রু। আক্রান্তসার হচ্ছে আক্রান্তের বন্ধু হবে, কিন্তু পারশিগ্রাহ বা পারশিগ্রাহের বন্ধু হবে না। পারশিগ্রাহ বা পারশিগ্রাহাসারের স্বাভাবিক শত্রু। এর পাশাপাশি কৌটিল্য আরও দুজন রাজার কথা বলেছেন। এর পাশাপাশি কি কৌটিল্য তার এই অর্থশাস্ত্রের মণ্ডল তত্ত্বে আরও দুজন রাজার কথা বলেছেন। সে রাজার দুজনকে কি বলেছেন? মধ্যম ও উদাসীন বলে তিনি অভিহিত করেছেন। মধ্যম কাকে আমরা বলবো বুঝে নাও। মধ্যম যে রাজার রাজ্য বিজিগীষু ও অরি রাজ্যের সীমান্তে বা মধ্যবর্তী স্থানে অবস্থিত, যে রাজ্যা কি বিজিগীষু বা জয়ী রাজা বা অরি রাজা বা শত্রু রাজ্যের সীমান্তবর্তী বা মধ্যবর্তী স্থানে একটি রাজ্যে অবস্থিত রাজা, তিনি হলেন মধ্যম। তিনি কি? মধ্যম। এই রাজা বিজিগীষু বা অরি রাজার অরি রাজা বা বিজিগীষু রাজা মানে জয়ী রাজা বা শত্রু রাজা কাউকেই কিন্তু আক্রমণ করতে পারে না বা অনুগ্রহ করতে পারেন না। অর্থাৎ এ কিন্তু মধ্যম রাজা বিজিগীষু রাজাকেও আক্রমণ করবে না, বিজিগীষু রাজ্যের রাজাকেও আক্রমণ করতে পারবে না, আর যে বিজিগীষু রাজার যে শত্রু রাজা তাকেও আক্রমণ করবে না মধ্যম রাজা। এর পরবর্তী তোমরা উদাসীন রাজা সম্পর্ক বুঝে নাও। উদাসীন রাজা মণ্ডল তত্ত্বে উদাসীন রাজা কাকে বলেছেন? কৌটিল্য উদাসীন রাজা বলেছেন, উদাসীন রাজা হলেন সেই রাজ্যের শাসক বা সেই রাজ্যের রাজা যার অবস্থান বিজিগীষু, অরি বা মিত্র রাজ্যের অনেকটা দূরে। যেটা হচ্ছে জয়ী রাজা বা পরাক্রমশালী রাজা, সেই রাজ্য বা শত্রু রাজ্য বা বন্ধু রাজ্য এর থেকে অনেকটা দূরে অবস্থিত একটি রাজ্য, সেই রাজ্যের রাজাকে উদাসীন, সেই রাজ্যের রাজা হলেন উদাসীন। এই রাজা একক শক্তিতে অন্য রাজ্যকে আক্রমণ করতে কিংবা অন্য রাজ্যের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। অর্থাৎ এই মানেটা বুঝে নাও। উদাসীন রাজা কি? এর কোনো বন্ধু নেই। এই উদাসীন রাজা নিজের প্রতি আক্রমণের বিরুদ্ধে যখন অন্য কোনো রাজ্য বা পার্শ্ববর্তী কোনো রাজ্য যখন বৈদেশিক আক্রমণ থেকে কি উদাসীন রাজা নিজেকে রক্ষা করতে পারে, অর্থাৎ নিজের রাজ্যকে কিন্তু রক্ষা করতে পারে তার শক্তি দিয়ে। তার পরবর্তী পয়েন্ট তোমরা বুঝে নাও মণ্ডল তত্ত্বের গুরুত্ব। প্রথমত, আধুনিক বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে মণ্ডল তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বন্ধু ও যত্ন ও সেটা শত্রু হবে, এটা টাইপিং মিস্টেক আছে। বন্ধু ও শত্রু রাষ্ট্র নির্ধারণে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব স্পষ্ট ধারণা দেয়। 3 নম্বর কি? মণ্ডল তত্ত্ব থেকে
ক্ষমতার ভারসাম্য তত্ত্ব বা ব্যালেন্স অফ পাওয়ার থিওরি আভাস মেলে। এরপর 4 নম্বর বা চতুর্থত বলা যায় কোনো একটি দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা বৈদেশিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে এই তত্ত্ব সাহায্য করতে পারে। 5 নম্বর কি, মণ্ডল তত্ত্ব জোটবদ্ধ রাজনীতির ধারণা দেয়, যার নির্দেশন আমরা দেখতেই পাই আমাদের দেশসহ বিশ্ব রাজনীতিতে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। খুবই জটিল কিন্তু এই কৌটিল্যের মণ্ডল তত্ত্বের বিষয়টি, কিন্তু খুব সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে ভালোভাবে নোটসটি বুঝতে পারে, কারণ তারাও যাতে পরীক্ষায় প্রশ্নটি আসলে ভালোভাবে লিখে আসতে পারে এবং ভালোভাবে বিষয়টি বুঝতে পারে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকে ক্লাসটা এই পর্যন্তই।